নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আবার গুরুদেবের সাথে আমি চলে এসেছি, গুরুদেব সুমন মহারাজের সাথে। খুব সুন্দর একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের টপিকটি হবে বশীকরণ এবং ভূত নিয়ে। তো সর্বপ্রথম গুরুদেবকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। স্বাগত গুরুদেব। জয় মা। জয় মা। তো গুরুদেব, আমি যেটা আজ জানতে চাই, আজকাল একটা জিনিস সবসময় শোনা যায় যে মানুষ বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে পড়ে যায় এবং তারা কিনা সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য বশীকরণের সাহায্য নেয়। এটা অনেক ক্ষেত্রে শোনা যায় যে কি যারা কিনা অ্যাফেয়ার্সের মধ্যে আছে তারাও কিনা এই জিনিসটা সাহায্য নেয়। তাছাড়া কিনা এমনি সাংসারিক যেগুলো কলহ থাকে সেগুলো ক্ষেত্রেও নিয়ে থাকে। তো এই বশীকরণটা কি সত্যি হয় এতই সহজে? হ্যাঁ, বশীকরণ হয়, সহজেই হয় না, এত ইজি না। আচ্ছা, সহজেই তন্ত্রের কোনো কাজই সহজে হয় না। হ্যাঁ, মানে আচ্ছা। যেইভাবে এই অ্যাপ চলে ফেসবুকে, 3 মিনিটে বশীকরণ, ওইভাবে হয় না। হ্যাঁ, সেটাই। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতেই তো 5 মিনিট চলে যায়। হ্যাঁ, সেটাই তো। 3 মিনিটে বশীকরণটা হয় কি? তাই তো, একটা মানুষকে 3 মিনিটে কোনোদিনই বশীকরণ হয় না। তন্ত্রের প্রয়োগগুলো হচ্ছে, বলা হয়েছে যে সব কটা কাজই হয়। এই ষটকর্মের মধ্যে মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন সবই হয়। বিদ্বেষণ, এগুলো ষটকর্ম বলে এগুলোকে। সব কটাই হয়, কিন্তু এগুলোর পিছনে প্রচুর খাটতে হয়। আচ্ছা, প্রচুর খাটতে হয়। আচ্ছা। এবং এইটা ইউজ করা যায়, এটা করা উচিত তখনই কোনো বৈধ সম্পর্কেই করা উচিত। আচ্ছা। এটা অবৈধ সম্পর্কে যদি কেউ ইউজ করে তাহলে সেটা পাপ। সবার আগে এটা জানা উচিত। তবে এখন বেশিরভাগ সবাই এই মানে অবৈধ সম্পর্কেই এইসব লিপ্ত হয়েই এই আকর্ষণ করে, এর প্রতি তাকে আকর্ষণ করে, কিন্তু এই জিনিসগুলো ঠিক না। এবার বশীকরণ সম্ভব করা যায়, বিভিন্ন রকমের বশীকরণ আছে। মোহিনী, রাজমোহিনী বশীকরণ আছে, কামাখ্যা বশীকরণ আছে, উচ্ছিষ্টা চণ্ডালিনী দিয়ে বশীকরণ আছে, গণপতি দিয়ে বশীকরণ আছে, রক্ত চামুন্ডা দিয়ে বশীকরণ আছে, বিভিন্ন ধরনের প্রয়োগ আছে বশীকরণের। বশীকরণ অর্থাৎ একজনকে বশ করা, একজনের বশে একজনকে, একজনের প্রতি একজনকে আকর্ষণ করা, এটাকেই বশীকরণ বলে। আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রায়শই মানে কেউ না কেউ এসে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের টোটকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে টোটকাটা যে করছি তার প্রতি কিছু সাবধানতা তো থাকা উচিত, তাই না? আমি এই মুহূর্তে মানে এটা বলতে চাচ্ছি না যে সেটা হয় কি হয় না, কাউকে ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে টোটকাগুলো যে দিয়ে দিচ্ছে, তো এতে তো কোনো সাইড এফেক্টও থাকতে পারে, তাই না? হ্যাঁ, সাইড এফেক্ট তো থাকেই। সবকিছুর একটা এফেক্ট থাকে, ব্যাড এফেক্ট থাকে, গুড এফেক্টও থাকে। হ্যাঁ, সাইড এফেক্ট তো থাকেই। এবার সাধারণ মানুষ না জেনে একটা কোনো টোটকা করে ফেললো, হয়তো তার কাজটা হয়েও গেল, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু টোটকা ভালো কাজ করে। হ্যাঁ, কিন্তু তার একটা সাইড এফেক্টও থাকে, সেটা তাকে মানে হয়তো ভুগতে হচ্ছে। হ্যাঁ, ভুগতে তো হবে। তুমি একজনকে মানে বশ করা উচিতই না, তাকে তুমি নিজের স্বার্থের জন্য বশ করলে টোটকা করে। অনেক বাজে বাজে টোটকা আছে যে এইসব শরীরের অনেক কিছু কাউকে খাওয়ালে পরে সে আকর্ষিত হয়, এইসব আছে। কিন্তু এইগুলো করে তুমি তোমার নিজের বেনিফিটের জন্য করলে, এবার কর্মা তো তোমাকে ছাড়বে না, তোমাকে উঠতে হবে। আচ্ছা, তার মানে কাউকে কোনো কিছু খাইয়েও অ্যাট্রাক্ট করা যায়? আচ্ছা, বশীকরণ আকর্ষণের প্রয়োগে খাওয়ানোটাই ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, এবং তার সাথে মন্ত্র জপ, আকর্ষণের মন্ত্র জপ, হোম, এগুলো তো ক্রিয়ার মধ্যে পড়ে, তন্ত্র ক্রিয়ার মধ্যে পড়ে। এবং খাওয়ানোটাও একটা ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, তার মানে বৈধ সম্পর্কে সেটা করাটা ন্যায্য, তাই না? হ্যাঁ, সেটা করাটা ন্যায্য। যেমন স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানে বশীকরণ করা যেতে পারে। আচ্ছা, ছেলে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেইখানে বশীকরণ করা যেতে পারে। আচ্ছা, কিন্তু এখন ওই পাশের বাড়ির বউকে বশীকরণ করা, এইসব চলছে বাজারে। হ্যাঁ, শুনলে এখন সেটাই চলছে। তো মানে আপনার কাছে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে মানে যিনি কিনা এইভাবে মানে ভুলভাবে বশীকরণ করে হয়তো তার কাজটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে সে একটা সমস্যার সম্মুখীন হবে? আমার অভিজ্ঞতা বলতে, আমার কাছে এইসব কাজ নিয়ে আসলে আমি এগুলো কোনোদিন
মানে আমি কোনোদিনই সাপোর্ট করি না। তুমি কেন আসছো বশীকরণ করো আমাকে সেটা জানতে হবে। হ্যাঁ তাই তো। তুমি একজন অবৈধ রিলেশনটাকে স্ট্রং করার জন্য বশীকরণ করবে, আমি ওইসব কাজ কোনোদিনই করি না। তাই তো, এই হচ্ছে ব্যাপার। এবার স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেটা মানা যেতে পারে। দীর্ঘদিনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা গার্লফ্রেন্ড চিট করে দিল, সেইখানে বশীকরণ করা যেতে পারে। বা বয়ফ্রেন্ড চিট করে দিল, সেইখানে বশীকরণ করা যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর বশীকরণটা কি ধরে রাখুন মানে এরকম কোনো বিষয় কি, মানে আমি ধরে রাখুন কারোর সাথে একটা সম্পর্কে আছি, ঠিক আছে, বিগত ধরে রাখুন 4-5 বছর হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ করে কিছু একটা সমস্যা দেখা দিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে বশীকরণ করলাম, তাহলে কি সাকসেস হবে? হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। বিষয়টা হচ্ছে 5 বছর সম্পর্ক ভালো চললো, হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে গেল। এইটার অনেক রিজন হতে পারে। এক রিজন হতে পারে তৃতীয় ব্যক্তি তন্ত্র করে বিদ্বেষণ করে দিয়েছে, বিদ্বেষণ করে ঝগড়া লাগিয়ে দিয়েছে, এই কারণে খারাপ হতে পারে। সেকেন্ড আরেকটা রিজন হতে পারে, হয়তো দেখা গেল আগে তার গ্রহের দশা অন্তর্দশা ঠিক চলছিল, দেখা গেল 5 বছর পরে এমন একটা গ্রহের দশা অন্তর্দশা ঢুকলো, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। এইটাও হতে পারে, বেশিরভাগ এটা হয়, কিন্তু এটা মানুষ বোঝে না। এইবার তখন বারবার বশীকরণ করালেও দেখা যাচ্ছে ফল পাওয়া যাচ্ছে না। এটা ফ্যাক্ট। লোকে তো ভাবে তান্ত্রিককে টাকা দিলাম, আমার তো 21 দিন পর বশীকরণ হওয়া উচিত, কেন হয় না? গ্রহেরও ব্যাপার আছে। গ্রহ এবং তন্ত্র খুব ইম্পর্টেন্ট, দুটো একসাথে একটার সাথে একটা জড়িত। এই গ্রহের কারণে অনেক সময় বশীকরণ হতে চায়, অনেক ক্রিয়াই হতে চায় না। তো সেই জায়গাটাকেও চেক করতে হয়, তোমার কি দশা অন্তর্দশা কি চলছে না চলছে। তার সাথে বশীকরণ তন্ত্র তো আছে, তন্ত্রের সব কাজই হয় না যে তা না, সেইভাবে সময় দিতে হবে এবং খুব খাটতে হয় এইসব কাজে। আচ্ছা 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 গুরুদেব, আমি যেটা জানতে চাই যে এখন মার্কেটে একটা জিনিস খুব চলছে, যেটা দেখবেন কিছু রিলেশনশিপ আছে, যেমন কিনা কেউ বলে আমি টুইন ফ্লেম, কেউ বলে সোলমেট, কেউ বলে কার্মিক, তাহলে এটা কি হয়? হ্যাঁ, এটা তো হয়। আচ্ছা, হয় না? হ্যাঁ। আচ্ছা, তো এর সাথে কি কার্মা কোনোভাবে জড়িত থাকে? হ্যাঁ, কার্মা তো 100 বার জড়িত থাকে। আমরা কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে মানে আগের থেকে তো সেটা ভাগ্যে লেখাই ছিল। আচ্ছা, নির্ধারিত যে আমি তার সাথে এই সময় এইভাবে সম্পর্কে জড়াবো। হ্যাঁ, তো এটা তো আমরা কার্মা করেই আসছি। আচ্ছা, সেই জন্য আমরা সম্পর্কে জড়িয়েছি। আবার যে সম্পর্ক খারাপ হবে সেটাও ওইভাবেই কার্মার মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে বা কিছু হবে সম্পর্কে, মানে খারাপ কিছু হবে, সেটা তো অলরেডি কার্মার মধ্যে, কার্মার ফল, কর্মের ফল পাচ্ছি আমরা। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমি একটা ক্রিয়া করলাম, ক্রিয়াটার উপর সম্পূর্ণ আস্থা আমাকে রাখতে হবে, আস্থা রাখতে হবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, মানুষ ভাবে যে তান্ত্রিককে কাজ দিয়েছি সবকিছু তান্ত্রিকের দায়িত্ব, না, এটা না। কাজটা যে করাচ্ছে তারও দায়িত্ব এবং তার ভাগ্য, কাজটা তার, ভাগ্যটাও তার। ঠিক, তান্ত্রিক তো সব ভগবান না, আমরা তো ভগবান না। আমরা ওই বিধিটা জানি, আমাদের শক্তি দিয়ে আমরা প্রয়োগ করি। আমরা একটা নর্মাল মানুষের থেকে একটু আলাদা। আমরা সাধনা করি, তন্ত্র সাধনা করি, আমাদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার, ক্ষমতা আসে, মা দেয়, সেই ক্ষমতাটাকে আমরা কাজে লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজে লাগিয়ে মানুষের যদি উপকার হয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস আপনি কি আমাদের দর্শকদের কিছু বলতে চাইবেন কিনা, এই যে ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখান থেকেই হোক, সোশ্যাল মিডিয়া যেখান থেকেই হোক, না জেনে না বুঝে কোনো একটা টোটকা আমি নিয়ে নিলাম এবং করে দিলাম, সেটা কি করা উচিত? এখন মানুষ কি করবে? ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গায় মানুষ টোটকাই দেয়। হ্যাঁ, আপনি সেদিন দেখলাম আমি ইউটিউবে দেখা যাচ্ছে, আপনি পিরিয়ডস ব্লাড খাইয়ে দিন, আপনার স্বামী আপনার কবলে থাকবে। কিন্তু এইটা তো ঠিক না, এটা তো ঠিক না, এটা তো স্বাভাবিক, এটা তো ঠিক না। এবার প্রত্যেকটা মহিলাই এরকম চায় আমার স্বামী যা বলবো তাই উঠুক আর বসুক, এটাও ঠিক না। বশীকরণ কখন করা হয়? যখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখন তুমি বশীকরণ করো। তুমি একজনকে উঠাবে বসাবে, তাই তো, এটা তো উচিত, এটা ঠিক না। তবে হ্যাঁ, বশীকরণ ইম্পর্টেন্ট,
বশীকরণ অবশ্যই দরকার আছে। তন্ত্রে এই মহাদেব এই বিধানগুলো দিয়েছে কারণ এগুলো তো দরকার আছে মানুষের জীবনে, নিশ্চয়ই দরকার আছে। বশীকরণ তো দরকার আছে। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তখন তো বশীকরণই দরকার। মা ছেলের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তখন তো বশীকরণই দরকার। কিছু কিছু ক্ষেত্রে বিজনেস পার্টনারদের মধ্যেও বশীকরণ দরকার। বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, তখন বশীকরণ দরকার। দরকার তো আছে অবশ্যই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যে কি সন্তান বাবা মার কথা শুনছে না, সেক্ষেত্রেও তো করতে পারে। সেই ক্ষেত্রে হ্যাঁ করা যেতে পারে বশীকরণ। আচ্ছা, এইখানে কি কোনো গ্রহ? হ্যাঁ, গ্রহ খুব ইম্পর্টেন্ট। সন্তান বাবা মার কথা শুনছে না, এর পিছনে সন্তানের গ্রহ স্থিতি কি চলছে, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। বাবা মার গ্রহের স্থিতি কি চলছে ওটাও চেক করতে হবে। এটা চেক করার পর সেই জায়গাটা হয়তো দেখা গেল প্রেডিকশন করে দেওয়ার পর দেখা গেল হয়তো বশীকরণ করা দরকারই পড়লো না, কাজ হয়ে গেল। বা এই সেটা করার পর আমি বশীকরণ প্রয়োগ করার পর দেখা গেল বশীকরণটা খুব তাড়াতাড়ি হলো। তো জ্যোতিষের সাথে তন্ত্রের অনেক কানেকশন। আচ্ছা, এরকম কোনো যদি মানুষ যদি মনে করেন যোগাযোগ করলো, হয় না কোনো কোনো সময় যে কি অনেক একটা গ্রামে তার জন্ম হয়েছে, তার জন্ম কুণ্ডলী কিছু নেই, সে ঘরেই জন্ম নিয়েছে, ঠিক আছে, হয়তো সেই সময়টা তার জন্য সেরকম কিছু সময় মনে রাখতে পারেনি অথবা সেভাবে লিখে রাখেনি, সেটা হয়তো যদিও লিখে রেখেছে কোথাও হারিয়ে গেছে, তাহলে সেই ব্যক্তির জন্য কি হবে? সেই ব্যক্তির হাত দেখতে হবে। আচ্ছা, হাত দেখলে কিছুটা বোঝা যাবে। আচ্ছা, আর হাত দেখেও যদি সেইভাবে বোঝা না যায় তাহলে বশীকরণ ডিরেক্টলি বশীকরণ প্রয়োগ করতে হবে, আকর্ষণ প্রয়োগ করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাপার। আচ্ছা, আর যেটা আপনি বললেন যে থার্ড পার্টির একটা যে ব্যাপার, তাই না, থার্ড পার্টি যদি মনে করুন কোনো একটা কোনো তান্ত্রিককে ধরে সে যদি মাঝখানে যদি আসার চেষ্টা করে, তাহলে তো নিশ্চয়ই থার্ড পার্টির কাছে কোনো একটা প্রোটেকশন আছে, তাই না? হ্যাঁ, প্রোটেকশন কি এখন তো মানে প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হয় না তৃতীয় ব্যক্তির জন্যই হয়। তাই মানে মানে তৃতীয় ব্যক্তির জন্যই মিসআন্ডারস্ট্যান্ডিং। মানুষ একটা সংসারে থাকতে থাকতে অন্যের প্রতি যখন আকৃষ্ট হয়ে পড়ে তখন নিজের সংসারে সময় কম দেয়, তখনই সম্পর্ক খারাপ হয়। তো যারা করে তৃতীয় ব্যক্তি যারা, তারা হয়তো বাইরের থেকে কিছু তন্ত্রক্রিয়া করে নিজের কার্যসিদ্ধির জন্য, অবশ্যই তাদের কাছে প্রোটেকশন আছে। এবার সেই সব প্রোটেকশন কাটিয়ে তারপরে বশীকরণ করতে লাগে। তো মানুষ এখানে মানুষকে বুঝতে হবে কতখানি খাটনি, কতখানি সময় দিতে হবে এবং শ্রম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবং এইসব বশীকরণ আকর্ষণের কাজ করতে গেলে অনেক এমন এমন দ্রব্য লাগে যেগুলো খুব একটা ইজি সবসময় পাওয়া যায় না। আচ্ছা, আর ক্রিয়া ক্ষেত্রেও কি কোনো যোগ সময় স্থানের প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাক্ষত্রিক বিচার, তিথি, বার, এগুলো তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো তো ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে বশীকরণটা যে খুব একটা যে সহজ ব্যাপার সেটা না, না একদম মানে খেলা কথা না। হ্যাঁ, মানে কিছু এক মালা জপ করলাম আর বশীকরণ হয়ে গেল, এরকম না। আচ্ছা, এই যে আকর্ষণের মন্ত্র জপ করতে হবে। এবং বশীকরণ অনেক ভাবে করা যায়, প্রেত দ্বারাও করা যায়, দেব দেবতার দ্বারাও করা যায়। আচ্ছা আচ্ছা, দুটোই প্রসেস আছে। আচ্ছা, মানে যার পক্ষে যেটা প্রযোজ্য, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা প্রেত দ্বারা করে। আচ্ছা আচ্ছা, যারা দেবদেবীর সাধনা করে তারা এইভাবে করে, দেবদেবী প্রয়োগ করেই করে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন দেবতা দেবীর প্রয়োগ আছে বশীকরণের ক্ষেত্রে। কামাক্ষার প্রয়োগ আছে, মঙ্গলার প্রয়োগ আছে, চামুন্ডার প্রয়োগ আছে, গণপতির প্রয়োগ আছে, মাতঙ্গীর প্রয়োগ আছে, মহাবিদ্যাদের প্রয়োগ আছে। আচ্ছা আচ্ছা, আমি তো আপনার সাথে বিগত যত বছর যাবত পরিচিত আপনার সাথে, আমি আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে কামাখ্যাতে দেখেছি। তাহলে এটা কি কোনো বিষয় আছে যে আমি যদি কামাখ্যাতে গিয়ে যদি কিছু যদি করিয়ে থাকি তাহলে সেটা ফলাফলটা ভালো? হ্যাঁ, অনেক বেশি। কামাখ্যাই হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র এবং সতীপীঠ। আচ্ছা, কামাখ্যার থেকেই উৎপত্তি। তো সুতরাং কামাখ্যাতে কাজ করলে তার এফেক্ট আসার 100% চান্সেস থাকে। আচ্ছা, সেটা আমি একটা নর্মাল কোনো শ্মশানে বসে কাজ করলাম বা আমার বাড়ির মন্দিরেও করলাম, যতটা ফল পাবো বা আশা রাখি তার থেকে অনেক বেশি আশা রাখি আমি কামাখ্যায় অনেক বেশি ফল পাবো। আচ্ছা, মানে সেই জায়গাটা একটা ভাইব্রেশন। হ্যাঁ, অবশ্যই জায়গার মাহাত্ম্য। আচ্ছা, সব তান্ত্রিকরা, জ্যোতিষরা বা মানে সাধু আত্মারা ওরা ওখানে গিয়ে জপ তপ করে যায় সিদ্ধি প্রাপ্তির জন্য।
আচ্ছা, অনেক তাড়াতাড়ি সিদ্ধি প্রাপ্তি হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা যেই সাধনাই করুক না কেন, হুম হুম, সিদ্ধি প্রাপ্তি অনেক তাড়াতাড়ি হবে। আচ্ছা 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 আচ্ছা। ও, তো আপনি কি আমাদের দর্শকবৃন্দদের এমন কিছু একটা দিতে পারবেন যে সিম্পল ব্যাপার সবাই ব্যবহার করতে পারে, এটা ব্যবহারের মাধ্যমে তাদের সংসারটা ভালো চলতে পারে, যার কোনো সাইড এফেক্ট নেই? সাইড এফেক্টের কথা না এখানে, এবার এইগুলো হচ্ছে টোটকা, আকর্ষণের এইসব টোটকা, মানে এটা তো সবার জন্য না। হ্যাঁ, যার সংসারে প্রবলেম হচ্ছে তার জন্য। আচ্ছা, যার সব নর্মাল আছে, এটা এটা দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, যার সংসারে প্রবলেমই নাই, সে তাকে সে জেনে কি করবে? সেটা কথা তো ঠিক। যার দরকার সে আসবে, তাকে বোঝানো হবে যে এটা এটা করতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এইটা গুপ্ত জাতীয়, একদম গুপ্ত ব্যাপার। আচ্ছা, এটা গুপ্ত ব্যাপার, এটা ওপেন বলা যাবে না। হুম হুম হুম। এখন দেখি অনেক ওপেন বলে, কিন্তু এই এই ক্রিয়া, এই ব্যাপারগুলো ওপেন বলা উচিত না। হ্যাঁ, ওপেন বলা উচিত না। এবং আমি যেটা বিশ্বাস করি, একটু কিছু যদি ভুল হয়ে থাকে, তাই না, যেমন আমরা যদি ডাক্তারের কাছে যদি ট্রিটমেন্টে যদি যাই, ডাক্তার যদি সামান্য একটা ভুল ওষুধও যদি দিয়ে দিল, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সময় হয়। মানে মানুষ একটা কাজের জন্য হয়তো কোনো তান্ত্রিকের কাছে গেছে, হ্যাঁ, ঠিক ওটা অপোজিট হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়া করার পর কি করে হলো? আচ্ছা আচ্ছা, ভুলের জন্য হয়। ভুলের জন্য। এবং যখন এই ক্রিয়াগুলো চলতে থাকে, যা মানে দুজনের মধ্যে বশীকরণ করা হচ্ছে তো, এবং মানে যে করাচ্ছে কাজটা তাকে কোনো কিছু করতে দেওয়া হয়। আচ্ছা, সে হয়তো ভুল করে বসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই প্রসেসের মধ্যে সে হয়তো, আমি তো আমার মতন কাজ করে গেলাম, তাকেও কিছু করতে দেওয়া হয়। সে হয়তো কোনো ভুল কাজ করে বসলো, তখনই উল্টো হতে শুরু করে। আচ্ছা আচ্ছা, যে কোনো ক্রিয়াই হোক, সেটা তো কোনো কোনো দেবী অথবা দেবতা যে কেউ হোক না, তাকে উদ্দেশ্য করে তো ক্রিয়াটা করা হয়, তাই না? দেবদেবীদের শক্তি দিয়ে তো করা হয়। তো এবার মানে কোনো একটা মানে মানুষ যদি নিজে থেকে যদি করতে, সে তো জানে না সেই দেব বা অথবা দেবীর কতখানি ক্ষমতা, তাই না? তো এবার যদি সে যদি কোনো রকমে ভুল করে বসে, আশা করি সেই দেব দেবী তো তার উপর তো রুষ্ট হয়েই যেতে পারে। দেব দেবী রুষ্ট হবে। সবার প্রথম কথা, যে সাধক এই ক্রিয়াটা করবে তার কাছে সিদ্ধি থাকতে হবে। তার মানে তার শক্তি থাকতে হবে, সাধনার শক্তি থাকতে হবে। আচ্ছা, তবেই সে সেই কোনো দেবদেবীর মন্ত্র বিধান প্রয়োগকে ইউজ মানে করতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, প্রয়োগটা করতে পারবে। আচ্ছা, তা না হলে তো মানে বই দেখে তো তন্ত্র এইভাবে হবে না। বই দেখে আমি, বই এটা লেখা আছে, আমি এটা করে ফেললাম। তাহলে তো ওই নতুন নতুন যারা বিগিনার্স তান্ত্রিক, তন্ত্র দীক্ষা নিয়েছে 6 মাস 1 বছর হয়ে গেছে, তারা তো তাহলে সব কাজ করে ফেলতে পারবে। হ্যাঁ, তাই তো। এত সোজা না তন্ত্র। তন্ত্র দীর্ঘদিন সাধনা করে নিজেকে শক্তিমান হতে হবে, তবেই তারপরে কিছু করলে ফল পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর এই বশীকরণটা তো ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে, তাই? হ্যাঁ, ওই যে বললাম বিজনেস পার্টনারদের মধ্যে প্রবলেম, বা কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না। হ্যাঁ, ব্যবসায় উন্নতি সর্বজন বশীকরণ করা যেতে পারে। আচ্ছা, সর্বজন বশীকরণ হয়, সেটা করা যেতে পারে। সর্বজন বশীকরণ, সর্বজন মানে কি সবাই বশীভূত হবে। এই না যে বশীভূত মানে এই না যে সবার কাছে আমি লুটে নিচ্ছি, এটা না। আমার ব্যবসার বেনিফিটের জন্য, আমার কাছে লোক আসুক, আমার ব্যবসাটা চলুক ভালো। এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাশাপাশি দোকান, একজনের দোকান খুব ভালো চলছে, একজনের দোকান সাধারণ চলছে, তো সেক্ষেত্রে কিছু জেলাসির হয়। হ্যাঁ, সে হয়তো কোনোভাবে কিছু একটা টোটকা কিছু করে দিল, তার ব্যবসাটা হঠাৎ করে ডাউন হয়ে গেল। তো সেক্ষেত্রে কি কিছু মানে এগুলো কাজ দিতে পারে? হ্যাঁ, সেই ক্ষেত্রে তন্ত্র তো কাজ হয়। কেউ কিছু করে দিল, ক্ষতি করে দিল তার ব্যবসা ডাউন করার জন্য, সেটাকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে তাকে কিছু প্রোটেকশন দিতে হবে। দেওয়ার পর যথারীতি আবার তার আগের মতন বিজনেস রান করবে। আচ্ছা আচ্ছা, আমি এমনও ক্লায়েন্ট দেখেছি, মানে বাবা মার 2 সন্তান, এক সন্তানকে বাবা তার সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দিচ্ছে, আর আরেক সন্তানকে কিছুই দিচ্ছে না, কিন্তু তার যে একটা যে মানে পিতার যে স্থান, সেই জায়গাটা থেকেও তাকে বিতাড়িত করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে সবার আগে দেখতে হবে সন্তানের, যেই সন্তান বঞ্চিত হয়ে গেল, তার হরোস্কোপটা সবার আগে দেখতে হবে, তার জন্মকুণ্ডলী দেখতে হবে। আচ্ছা, নিশ্চয়ই এক তো কর্মা, আগের জন্মে নিশ্চয়ই এমন কোনো খারাপ কাজ করেছে যার জন্য এই জন্মে বঞ্চিত হচ্ছে, এটা হচ্ছে। এবং তার জন্মকুণ্ডলী দেখলেই বোঝা যাবে যে কেন বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় আগে কারেকশন করতে হবে। এখানে ডিরেক্ট আমি কোনো তন্ত্র প্রয়োগ করে ফেললাম বা কারো ক্ষতি করে ফেললাম, এটা অনেকেই ডিসিশন নেয় টাইপের, এটা ঠিক না। আচ্ছা আচ্ছা,
আর একটা কথা জিজ্ঞেস করতে চাই গুরুদেব, জেলাসি এমন একটা জিনিস যে এই যে থার্ড পার্টির কথা যে বললেন, তো সেখানে মানে এমন একটা সিচুয়েশন মাঝে মাঝে তৈরি হয়ে যায় যে কিনা হানাহানিতে পৌঁছে যায়। তখন মানে এই ব্ল্যাক ম্যাজিক হাবি জাবি যা কিছুই হোক তার মানে সাহায্য নিয়ে অপোজিট যে মানুষটা থাকে তার ক্ষতি করার চেষ্টা করে, এমনকি তার প্রাণ নাশেরও চেষ্টা করে থাকে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বলবো মানে মানুষ এখন এতটাই নিকৃষ্ট মানের মনোবৃত্তি মানুষের, মানুষ নিজের জন্য নিজের ফায়দা বেনিফিটের জন্য মানুষ মানুষকে মারতেও রাজি, মারণ ক্রিয়া করে, মারণ ক্রিয়া করায় তান্ত্রিকদের দিয়ে যে আমার পথের কাটা আমি সরিয়ে দেবো, এই তো আমার পথের কাটা আমি সরিয়ে দেবো, ওকে পাচ্ছি না এর উপরে প্রয়োগ করে দেবো মারণ, পথের কাটা সরে যাবে, ওকে পেয়ে যাবো। কিন্তু এইটা তো পাওয়ার প্রসেস না, এটা তো এইভাবে কি পাওয়া যায় না, এইভাবে তো পাওয়া যায় না, কারণ ক্ষতি করে নিজের ভালো হয়নি, কিন্তু হচ্ছে তো, মানুষ তো করছে। এই হচ্ছে ব্যাপার। ইউনিভার্সিটিতে একটা তো রুলস তো আছে, মানে কারবার রুলস আছে, হ্যাঁ, মানে ধরে রাখার কোনো তো বিষয় নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও, আসার হলে একাই আসবে, আসার হলে সেটা একাই আসবে। হ্যাঁ, ওইভাবে ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না। তুমি একজনকে পাওয়ার জন্য মেরে ফেললে একজনকে, তুমি যে পাপ কাজটা করলে তার ফলটা কোথায় যাবে? তাই তো, তার ফলটা তো তোমাকেই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ করে, হ্যাঁ করে, মানুষের এখন এই চাহিদাটাই এরকম, ঠিক কথা। তো মানুষ প্রতিদিনকার মতো যাতে সাংসারিক জীবনটা যাতে ভালো থাকে, এর জন্য কি করা যেতে পারে? এর জন্য আমি বলবো এক তো নিজের লাইফস্টাইলকে সুন্দর করতে হবে, সংসার ভালো করার জন্য নিজের লাইফস্টাইলকে ভালো করতে হবে। তুমি রাত্রি 3টার সময় ঘুমাবে, আর দুপুরবেলা উঠবে 12টার সময় ঘুম থেকে, আর মানে দায়িত্ব সম্পন্ন হবে না, এই করলে সংসার একাই খারাপ ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি সিস্টেমে চলো, তোমার পার্টনার সে যদি সিস্টেমে চলতে চাচ্ছে না বা সেই সিস্টেমে নাই, তাকে তৈরি করো সিস্টেমের মতন। আস্তে আস্তে 1 লাখে তো মানুষ গাছ উঠতে না, আস্তে আস্তে তাকে চেঞ্জ করো, ন্যাচারালি তাকে চেঞ্জ করো, একা একাই সব ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বৈবাহিক সম্পর্কটা ভালোই চলছে, বেশ কয়েক বছর চলার পর হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসে। এটা হয়, এটা বাচ্চা হওয়ার পর হয়, হ্যাঁ দেখা যায়, বেশিরভাগ দেখা যায়। কোনো মানুষ অবাক হয়ে যায়, বাচ্চা হওয়ার পর চেঞ্জ হয়ে গেল, বৈবাহিক জীবন খারাপ হয়ে গেল, কেন? গ্রহগত ব্যাপার আছে কিছু। আচ্ছা, আর মানুষের দায়িত্ব বাড়লে তখন মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব আসে, তখন হয়তো ওই আগের যে টানটা, আগের মতো টানটা হয়তো কমে আসে, সেইখানে বশীকরণ করা যেতে পারে। আচ্ছা, করা যেতেই পারে, সেখানে করলে সেটা তো একটা ন্যায্য জাতীয়, সেখানে কোনো পাপ নেই, সেই কর্মে পাপ নেই, এই হচ্ছে ব্যাপার, সেখানে করা যেতে পারে। যাই হোক, তো নেক্সট টপিকে আসি, ভূত। তো ভূত মানে তো আমরা তো যেটা ভাবি যে অতীত, ভূত মানে অতীত, হ্যাঁ। তো এবার মানে হয়তো গুণে শেষ করা যাবে না, এত ভৌতিক ঘটনা আমরা শুনতে পারি, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে যে ভূত বলতে তো আমরা মূলত এখানে আত্মাকে আমরা বলতেছি, তো আত্মা আর প্রেতাত্মার মধ্যে তফাৎটা কোথায়? আত্মা এই শরীরে আছে, আমার ভিতরে আত্মা, শরীর থেকে যখন বেরিয়ে গেল প্রেত হয়ে গেল। আচ্ছা, প্রেত, ভূত বলে কিছু নেই, প্রেত, অশরীরী যে আত্মা সেটাই প্রেত। আচ্ছা, হ্যাঁ। তাহলে কি প্রত্যেকটা আত্মাকে কিছু মানে কি প্রেত জনিতে যেতেই হয় নাকি? প্রেত জনিতে না, এটা কর্মের উপর নির্ভর করে, এটা কর্মের উপর নির্ভর। প্রেত জনিতে কারা যাবে? যারা অপঘাতে মৃত্যু হবে, সুইসাইড করবে, আচ্ছা, তারা প্রেত জনিতে যাবে। আচ্ছা, এবং শ্রাদ্ধাদি কর্মের পর তো জন্ম হবে, আবার তারপর যেরকম কর্ম করেছে সেই হিসাবে তার গতি হবে। আচ্ছা, কিন্তু আমি এরকম মানে কেস দেখেছি, গত হয়ে গেছে, গত হয়ে যাওয়ার পর তার কাজকর্ম করেছে রীতিমতো, এখন কতটা করেছে সেটা তো জানি না, কিন্তু করেছে, কিন্তু তারপরও তাদের ঘরে কিছু না কিছু সমস্যা দেখা যাচ্ছে। দেখতে হবে যখন মারা গেছে, যেদিন দোষ পেয়েছে হয়তো। আচ্ছা, দোষ পেলে তো, দোষ পেয়ে গেলেই তো এই প্রবলেমগুলো তখন ক্রিয়েট হয়ে যায়।
আচ্ছা আচ্ছা তখনই তার উপদ্রব। আচ্ছা আচ্ছা তার মানে সেই আত্মাটা যখন দোষ পেয়ে গেল, হুম হুম হুম, তখন সে প্রেত হয়ে ভটকাবে, আচ্ছা তখনই সে ডিস্টার্ব করবে। হুম হুম তখন ওই ওই যেই ফ্যামিলিতে ছিল সেই ফ্যামিলির প্রতি তার একটা ওই থেকে যাবে আকর্ষণ, হুম, যার ফলে কি হয়, তখন ওই ফ্যামিলির ক্ষতি হতে থাকে। হ্যাঁ এটাই একপাত দোষ, দ্বিপাত দোষ, হুম হুম অনেক রকমের দোষ আছে। হুম, এই দোষগুলো তো খুবই ডেঞ্জারাস। আচ্ছা আচ্ছা এবং ফ্যামিলি মানে ফ্যামিলি একদম খারাপ শেষ হয়ে যায়, আচ্ছা এরকমও দেখা যায়। হুম, সেই দোষগুলো কাটাতে হয় আর কি। কাটাতে হয়। হ্যাঁ। আর অনেকেরই বাড়িতে দেখবেন মৃত ব্যক্তির ছবি রাখা হয়, হ্যাঁ, সেটা তো হয়। এটা কি বলবেন, রাখা কি উচিত? এটা নিয়ে আমার ব্যক্তিগত কথায় আমি বলবো রাখা উচিত। রাখা উচিত। হ্যাঁ, পশ্চিম দিকে রাখো, হুম পশ্চিম দিকে রাখো, হুম ঠাকুর ঘরে দেখো না, ঠাকুরের পাশে দেখো না, হুম। ঠাকুর আর মানুষ তো সমান না। হ্যাঁ কিন্তু আমার বাবা মা হ্যাঁ বা কারোর বাবা মা, যে যারই বাবা মা হয়, হুম বাবা মা তো বাবা মাই হয়, হুম হুম তার স্মৃতি থাকবে না? হুম, থাকা তো সে তো গুরুজন। হ্যাঁ হ্যাঁ, মৃত ব্যক্তি সে আর থাকলো না, সে জীবিত থাকলো না, সেটা সত্যি কথা। কিন্তু তার মানে এই না যে আমার বাবা মার প্রতি আমার সম্মান হ্যাঁ, তা তো থাকবে, তা তো থাকবে। গুরুজনের প্রতি সম্মানটা তো থাকবে। সেই হিসাবে এখন আমি এই সব বিষয়ে তান্ত্রিকরা অ্যাস্ট্রোলজার এখন বলে মৃত ব্যক্তির ফটো রাখবেন না ঘরে, এইটা বাজে কথা। তার মানে আমার বাবা মা হোক, আমার দাদু হোক, আমার ঠাকুমা হোক, তাদেরকে একেবারেই ভুলে যাবো আমি? তাই তো। এটা কি করা উচিত? না, এটা তো আমার মতে তো মনে করা হয় উচিত না। না। এটা একটা নতুন ট্রেন্ড চলে আসছে। আচ্ছা হ্যাঁ, নতুন ট্রেন্ড চলে আসছে, দেখা শোনা যায় মৃত ব্যক্তির ফটো ঘরে রাখবেন না। হ্যাঁ, কেউ বলতে পারবে, এটা তো বাবা মার ক্ষেত্রে গেল, এরকম বলা উচিত না। শোনা যায় যে কোনো একজন ব্যক্তির স্বামী স্ত্রীর তার বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছে, তাহলে কি তার বাচ্চার ফটোটা রাখবে না? তাই তো। সেই মায়াটা সে ছাড়তে পারবে? সেটাই, পারবে না, পারবে না। রাখবে তো নিশ্চয়ই। নিশ্চয়ই। তাহলে বাবা মা দাদু ঠাকুমা কি দোষ করলো? ঠিক তো, এটাই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। তা আবার অনেকে এরকম যে করে, হ্যাঁ, এখন তুমি সেখানে মূর্তি বানিয়ে রেখেছো, হ্যাঁ দাদুর মূর্তি বানিয়ে রেখে সেখানে আমকলা দিচ্ছ, এটা করে অনেকে, ধূপকাঠি প্রদীপ দিচ্ছ, এটা বাড়াবাড়ি। আচ্ছা, এটা বাড়াবাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কখনো এরকম মানে প্রেতাত্মা বলুন, আত্মা বলুন, অথবা ভূত বলুন, তো এরকম কি কোনো রকমের কোনো কবলে পড়েছেন? কবল না, আমি এক্সপিরিয়েন্স হয়েছে অনেকবার, এক্সপিরিয়েন্স অনেক জায়গায় অনেক রকম ভাবে এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, কখনো শ্মশানে হয়েছে, কখনো কাজ করতে গেছি কোথাও, আচ্ছা সেখানে হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে একটা কাজ করেছি আমার বাড়ির সামনে, বেশি দূরে না, সামনে মেইন রোডের উপরে, বিহার রোডের উপরে একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, নিচে দোকান আছে এক দুটো, চলে না সেরকম ভাবে, চলে না। আচ্ছা, একটা মাংসের দোকান আছে। আচ্ছা, দোতলাতে একটা হোটেলস টাইপের ছিল, মানে বসে মানুষের ড্রিঙ্কস করতো ওখানে। আচ্ছা আচ্ছা। কোনো কারণে অনেক বছর আগের ঘটনা হয়েছে এটা, আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। কোনো কারণে সেখানে আগুন লেগে অনেক লোক একসাথে মারা যায়। আচ্ছা, অনেক লোক একসাথে মারা যায়। এইবার মারা যাওয়ার ফলে কি হয়, একসাথে অনেক লোক মারা গেলে কি হয়, এটাও তো একটা অপমৃত্যু। অপমৃত্যু, হ্যাঁ। আমি যখন ওখানে গেলাম, প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারলাম যে মারাত্মক নেগেটিভ এনার্জি এখানে। আচ্ছা আচ্ছা। এবং গিয়ে প্রথমে দেখলাম ঘরগুলো একদম কালো। আচ্ছা, আগুনে পুড়ে গেলে যা হয়, হ্যাঁ হ্যাঁ, ঘর কালো, টেবিল চেয়ার গুলো পুড়ে টুড়ে শেষ, এই অবস্থায় তালা দিয়ে রাখা। আচ্ছা, মানে এই না যে ওটা ভেঙে সংস্কার করে পরিষ্কার করে দিলেও হ্যাঁ অনেকটা নেগেটিভিটি বেরিয়ে যায়, হ্যাঁ। সেটা কিচ্ছু করেনি ওরা। আচ্ছা, 3 তলা বিল্ডিং, দোতলা যেটা হয়েছে, 3 তলায় এবার লোক থাকে। আচ্ছা, লোক থাকে এবং ওরা মানে সন্ধ্যা হোক আর বিকাল হোক দৌড়ে উপরে যায়, মানে দোতলাতে ওরা দাঁড়ায়ও না, তাকায়ও না, পুরো ফ্লোরটাই আটকানো। আচ্ছা আচ্ছা। আমাদেরকে নিয়ে গেল যে ফ্লোরটা কি ঠিক করা যাবে। আচ্ছা, বললাম চেষ্টা করে দেখি, কেন যাবে না। আচ্ছা আচ্ছা। তন্ত্রে তো সব বিধান আছেই করার। তা আমরা, আমার সাথে আর কিছু লোক ছিল, আমরা একসাথে কাজ করলাম। আমরা একটা কালী পূজা করলাম, রুদ্রচণ্ডী প্রয়োগ করলাম, আচ্ছা, মহামৃত্যুঞ্জয় করলাম, আরো কিছু কিছু মহাবিদ্যার পূজা করে প্রয়োগ করলাম।
তো যখন কাজ করলাম তখন যজ্ঞ সিংহ হলো, তখন রীতিমতো ঘুরছে, মানে আগুনটা ওইভাবে ঘুরছে, আগুন ঘুরছে এবং আগুনের উপরে ধোঁয়া। আচ্ছা কিছু সময় অনেক সময় ধোঁয়া হয়েছিল, কিছুটা সময় আচ্ছা একটা সময় ধোঁয়া হয়েছিল। আচ্ছা ধোঁয়াটা এমন ভাবে ঘুরলো, মানে আমরাই দেখে অবাক, আমরাই কাজ করছি আর আমরাই অবাক হচ্ছি আচ্ছা যে নেগেটিভ এনার্জির সাথে পজিটিভ এনার্জি কি লড়াইটা কিভাবে হয়, আচ্ছা আচ্ছা আমাদেরই অবাক লাগছে। আচ্ছা এবং সবচেয়ে মজার বিষয়, মানে মজার ঘটনাটা, হ্যাঁ আমি একজনকে চণ্ডী পাঠ করতে বসিয়েছিলাম, হুম, হুম। মার্কেন্ডীয় চণ্ডী পাঠ করতে, হুম, আর একজন রুদ্র চণ্ডী করতে। হুম, হুম। হঠাৎ দেখলাম দুজন মহিলার, নেপালি ছিল ওরা, আচ্ছা হঠাৎ দেখি দুজনের শরীরে একসাথে কোনো প্রেত প্রবেশ করলো, মানে ভর করে গেল, ভর করে গেল, আচ্ছা অ্যাবনর্মালিটি শুরু হয়ে গেল, আচ্ছা চিল্লা চিল্লি যা হয় ভূত প্রেত শরীরে আসলে। যে চণ্ডী পাঠ করছে তাকে মারার জন্য, মানে যার ওই মহিলা একটা লোহার চেয়ার নিল, আচ্ছা মারতে যাবে, মাথায় মেরে দিবে, মাথায় মেরে দেবে, মাথা ফেটে গেলে তো শেষ। হ্যাঁ তো সেই মুহূর্তে আমার তো লোকজন ছিলই ওখানে, আচ্ছা ধরে ফেললো, আচ্ছা আচ্ছা মারতে তো পারলো না। হুম হুম তো টেন্ডেন্সিটা ছিল যে ওকে মেরে ফেলবে, মেরে ফেলবে, পাঠ করতে দেবে না। হুম হুম তো এইভাবে কন্ট্রোল করে ওদের, আচ্ছা মানে একটার পর একজনের শরীরে চলে আসছে, এটা ওটা হচ্ছে ডিস্টার্ব, আচ্ছা 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 এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা তা এইভাবেই কাজ করলাম। তারপর হ্যাঁ কাজ করার পর কিছু জিনিস ছিটাতে দিলাম, কিছু জিনিস রাখতে দিলাম, হুম হুম আর ওগুলা যা অবস্থা ছিল হুম হুম ওদেরকে বলেছিলাম এগুলা পরিষ্কার করে নেন, আচ্ছা তারপরে আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা তারপর সেখানে কালী পূজা করলাম, হ্যাঁ প্রয়োগ করলাম, হ্যাঁ হোমযজ্ঞ হলো, হ্যাঁ বলিদান হলো, হ্যাঁ এসব করার পর এখন জায়গাটা ঠিক আছে, ভালো আছে, এখন ঠিক আছে। এখন ওখানে থাকতে পারে তারা। আচ্ছা, তো এই সমস্ত কাজ করতে গেলে তো লাইফেরও প্রচুর রিস্ক হয়ে থাকে। মারাত্মক রিস্ক, আচ্ছা, মারাত্মক রিস্ক, কোনো কিছু হয়ে যেতে পারে তো? হ্যাঁ হয় হয় হয়। আমার, আচ্ছা, আমি যখন ছোট ছিলাম আমি শুনতাম কিছু তান্ত্রিকদের সাথে আমার পরিচয় ছিল, তারা এখন নেই, মারা গেছে। শিলিগুড়ির এখানেরই এক ঘটনা, এক জায়গায় কাজ করতে গেছে, সেখানে এই প্রেতের ব্যাপার, আচ্ছা কাজ করেছে গিয়ে, আচ্ছা কাজ করে বাড়ি আসতে আসতেই রাস্তাতেই স্ট্রোক, ও মাই গড, স্ট্রোক হয়ে রাস্তাতেই শেষ, রাস্তাতেই শেষ হয়ে গেল, রাস্তাতেই শেষ। ওরা তো মানে অতৃপ্ত আত্মা, আচ্ছা অতৃপ্ত প্রেত, আচ্ছা ওরা তো জায়গা যায় থাকার জন্য, হ্যাঁ হ্যাঁ আর কেমন অতৃপ্ত, ওরা দেখতে পায় খেতে পায় না, আচ্ছা আচ্ছা দেখতে পায় ছুতে পায় না, আচ্ছা এইভাবে তো অতৃপ্ত। হ্যাঁ হ্যাঁ ওরা তো ওই জায়গাটাতে থাকছে, হ্যাঁ তো ওখান থেকে আমি তাড়াচ্ছি তাদেরকে, হ্যাঁ হ্যাঁ তাদের তো একটা এনার্জি আছে, এনার্জি আছে, হ্যাঁ ঠিক তো, সেই এনার্জি দিয়েই মানুষকে ওরা খারাপ করার, ক্ষতি করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা এবার তোমার ঠিক মতন দেহ বন্ধন নেই, হ্যাঁ তোমার মন্ত্র শক্তির তোমার পুরস্মরণ করো না, তোমার শক্তি নেই, তুমি বিশেষ বিশেষ সাধনা করো না, স্বাভাবিক তোমার শক্তি কম। আচ্ছা, তান্ত্রিক লাল কবর পড়লাম, মালা পড়লাম, তারাপীঠে গেলাম মাসে একদিন করে, ওইভাবে তো হবে না, খাটতে হবে, নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ সেটাই, তারপরে তুমি ফিল্ডে নামো, হ্যাঁ তারপরে তুমি এইসব কাজ করো, হ্যাঁ নিজেকে তৈরি করতে হবে। তো এরকম হয়। একজন নর্মাল ব্রাহ্মণ, এই যে দোষের কথা বলছি, যে মানুষের দোষ পায়, এই কাজ করতে গিয়েও মানুষের মৃত্যু হয়, আচ্ছা এই কাজ করতে গিয়েও মৃত্যু হয়। নর্মাল ব্রাহ্মণ যারা, যারা তান্ত্রিক না, হ্যাঁ তারা এইসব কাজ করে। এই অনুষ্ঠান করতে গিয়েও আমার মানে এক্সপিরিয়েন্স আছে, মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ, নর্মাল ব্রাহ্মণ আচ্ছা গিয়ে কাজ করেছে, 3 দিন পর স্ট্রোক হয়ে মারা গেছে। কি করে হলো? হয়, এত ইজি না এই ব্যাপারগুলো, এই জিনিসগুলোর সাথে খেলা মুখের কথা না। আচ্ছা, ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ সাধন বল থাকতে হবে, গুরু পরম্পরায় সেরকম সাধনা থাকতে হবে, না হলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমি আমি আমার লাইফে একটাই দেখেছি, মানে আমি একটা বিশেষ পুজোতে গিয়েছিলাম, তো সেখানে একজন ছিলেন, তো উনিও তান্ত্রিক, তো ওনার কাছে দুজন লোক এসেছিল, একটা মানে একটা মেয়েকে নিয়ে এসেছিল, মেয়েটার বয়স খুব জোর হলে প্রায় 20 বছর হবে। তো মেয়েটা এতটা ভয় পেয়েছে, মানে মানে সকালবেলা ভোরবেলা মোটামুটি 4টা থেকে 5টা এই টাইমটাতে নিয়ে এসেছে।
মোটামুটি সূর্যের আলো ফুটে গেছে। এতটাই ভয় পেয়েছে সে, ও তাদেরকে মানে ওই দুইজন লোক যে নিয়ে এসেছে, হয়তো তার রিলেটিভ বা বাবা মা কেউ হবে হয়তো, তাদেরকে একদম হাতটা একদম জড়সড় করে ধরে আছে। যাই হোক, সেখানে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। সে বলছে তার মামা নাকি গত হয়ে গেছে। এখন কিভাবে গত হয়েছে সেটা বলেনি। গত হয়ে যাওয়ার পর সমস্ত কিছু ক্রিয়া যখন হয়ে গেছে, তার শ্রাদ্ধ হয়ে গেছে, তারপরেও মেয়েটা বলে তার মামাকে দেখে, তাকে বলে ডাকে। কোনো কোনো সময় বিছানার তলা থেকে ডাকছে, কোনো কোনো সময় কোথাও দাঁড়িয়ে হয়তো বসে বসে তার দিকে তাকিয়ে হাসছে। আর সেটা মেয়েটা কোনোভাবে নিতে পারছে না। কি করে পারবে? হ্যাঁ, ভয় পাবে, স্বাভাবিক। হ্যাঁ, তো তারা প্রথমে ভাবছে হয়তো এটা কোনো হ্যালোসিনেশন হচ্ছে তার সাথে। তাকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার দেখানোর পরে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু মেয়েটা কোনোভাবেই স্বাভাবিক হয়নি। ঠিক আছে, উপরন্তু দিন প্রতিদিন তার শরীরটা খারাপ হয়ে গেছে। তো এরকম করতে করতে মানে 1/3 শেষ মেয়েটার ভয়ে। আচ্ছা, ঠিক আছে। তো তারপর সেখানে যখন নিয়ে এলো, মন্দিরে দেখলাম যে বিভিন্ন খুলি যে রাখা হয়, সেই খুলির মধ্যে সামান্য কিছু দ্রব্য দিল। দ্রব্য দেওয়ার পর সেখানে একটা তিলক তৈরি করা হলো। হোম চলছিল তখনকার, সে হোমের মধ্যে তিলকটা দিয়ে মেয়েটার কপালের মধ্যে একটা ফোঁটা দিল, আর তাকে বসলো যে তুমি হোমের মধ্যে বসে থাকো। সে বসে থাকলো, রীতিমতো মায়ের হোম চলছিল। মায়ের হোমটা হওয়ার পর কমপ্লিট যখন হয়ে গেল, আর মোটামুটি যখন সূর্য ফুটে উঠেছে, আলো সম্পূর্ণরূপে উঠে গেছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম মেয়েটাকে, যে আসলো কিভাবে আর গেল কিভাবে। হ্যাঁ, ঠিক করে প্রয়োগ করলে ঠিক করা যায় এটা। মানে কিছুক্ষণের মধ্যেই মানে বোঝা যাচ্ছে না যে এই মেয়েটার একটু আগে এরকম দশা ছিল। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই ঠিক করা যায়, কিছুক্ষণের মধ্যেই ঠিক করা যায়। তার কারণ মেয়েটা একটা নেগেটিভ এনার্জির কবলে ছিল। আচ্ছা, একটা প্রেতের কবলে ছিল। সেখান থেকে তাকে বের করা হয়েছে পজিটিভ এনার্জি দিয়ে, মানে দৈব শক্তি দিয়ে। আচ্ছা, দৈব শক্তি দিয়ে তাকে বার করে আনা হয়েছে, এবং নিশ্চয়ই তার মামার কাজে কোনো কিছু ত্রুটি আছে। আচ্ছা, এই জন্যই মামা তাকে ডিস্টার্ব করে। আচ্ছা, এরকম হয়, হয়তো দেখা গেল দোষ পেয়েছে। আবার এদিক থেকে মেয়েটার রাশিও হালকা, নাহলে তো অন্য কাউকে ধরতে পারতো। তাই তো, মেয়েটাকেই কেন ধরলো? আচ্ছা, এখানে রাশিরও ব্যাপার থাকে। ব্যাপার আছে। এটা কি দেখতে পারে? হ্যাঁ, অনেকে দেখতে পারে। কিছু কিছু তুলা রাশির ব্যক্তি ভূত প্রেত সবই দেখতে পায়। যেমন ভূত প্রেত দেখতে পায়, তারা যদি সাধনা করে দৈব শক্তিও বেশি আসে, তারা মানে দৈব দর্শন তো বলবো না, কিছু জিনিস তারা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারে। আচ্ছা, আচ্ছা, কিছু কিছু রাশির তো হয় এসব। আচ্ছা, আচ্ছা, এটা সম্ভব, দৈব শক্তি দ্বারাই তো এইসব খণ্ডন করা যায়। আচ্ছা, দৈব শক্তি দ্বারাই খণ্ডন করা যায়। তো গুরুদেব, আপনার কাছে প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আমাদের দর্শককে এমন কিছু একটা টোটকা দিন যার দ্বারা মানে ঘরটা যেন সুস্থ থাকে, কারো কোনো ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকে বা ঘরে কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে। ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে, একটা সুন্দর কাজ করতে পারে সবাই। প্রতিদিন তো সবাই ঘর মোছে। হ্যাঁ, তো ঘর মোছার জলে নুন, আচ্ছা, আর ফিটকারি, আচ্ছা, এটা দিয়ে ঘর মুছুক। আচ্ছা, নেগেটিভ এনার্জি অটোমেটিক্যালি ধীরে ধীরে বুঝতেই পারবে ঘর অনেক হালকা, নেগেটিভ এনার্জি নেই। আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবে। এইবার অনেকের দেখা গেল বাস্তুটাই খারাপ। ঈশান কোণে পায়খানা বাথরুম, যেখানে ঠাকুর ঘর হওয়া উচিত, অগ্নিকোণে যেখানে খাওয়ারের রান্নাঘর হওয়া উচিত, সেখানে দেখা গেল জলের ট্যাঙ্কি, সব অপোজিট হয়ে যাচ্ছে। যেখানে অগ্নিতত্ত্ব সেখানে জল তত্ত্ব রেখে দিয়েছে, যেখানে বায়ু তত্ত্ব সেখানে হয়তো দেখা গেল রান্নাঘর করে রেখে দিয়েছে। অগ্নিতত্ত্ব ওখানে আগুন জ্বালাচ্ছে বায়ু তত্ত্বের জায়গায়, তাহলে তো ওই বাস্তু ডিসব্যালেন্স হবে। তো সেইখানে তারা যদি ফিটকারি লবণ ইউজ করে, তারা 10% রেজাল্ট পাবে। আচ্ছা, আচ্ছা। এবার যাদের একদম সব ঠিকঠাক আছে, মনে হচ্ছে না তন্ত্র করে দিয়েছে বা নেগেটিভ এনার্জি আসছে কোনো চালানের দ্বারা, তারা এটা করুন, মানে 30 to 50% হলেও শান্তি তো পাবে। আচ্ছা, আচ্ছা, বাকিটা তো তন্ত্রের হেল্প নিতে হবে। কেউ তোমাকে প্রেত চালান করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে, তোমাকে তো আরেকজন তান্ত্রিকের কাছে যেতে হবে নিজের প্রোটেকশনের জন্য। হ্যাঁ, এটা তো ঠিক। এই হচ্ছে ব্যাপার। তো ধন্যবাদ গুরুদেব আজকে সময় দেওয়ার জন্য। জয় মা। জয় মা। আর বন্ধুরা, আপনাদের বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন,
আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা আপনি অবশ্যই কমেন্টে জানান, এবং অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই আপনাদের মোটিভেশন পাওয়ার জন্য এই ভিডিওগুলোই আমি বানিয়ে থাকি। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।